যতই আপন হোক না কেন এই তিন ব্যক্তির ওপর কখনো বিশ্বাস করা উচিত নয়। বন্ধুরা, এক সময় এক নগরীতে একটি চোর বাস করত, যে ছোটখাটো চুরি করে তার পরিবারের ভরণ পোষণ চালাতো। কিন্তু সেই চুরির অর্থে তার পরিবারের সম্পূর্ণ খরচ চলতো না। একদিন সে ভাবল, পাপ তো পাপই হয়, তা ছোট হোক বা বড়, তাই ধরা পড়লে শাস্তিও একই পরিমাণে পাবো। তাহলে কেন না আমি বড় চুরি করি। এভাবে সিদ্ধান্ত নিয়ে সে সেই নগরের রাজার খাজানা লুট করার পরিকল্পনা করল। এরপরে রাত হলে চোর কোনোভাবে সেখানে পৌঁছালো যেখানে রাজার খাজানা রাখা হতো। সেখানে পৌঁছে সে দেখল যে খাজানার চারপাশে অনেক সৈন্য পাহারা দিচ্ছে। কঠোর পাহারা দেখে চোর ভাবল, সেখান থেকে চুরি করা খুব কঠিন কাজ। যদি আমি চুরি করার চেষ্টা করি তাহলে বেঁচে ফিরে পারতে পারবো না। এটা ভেবে সে বাড়ি ফিরে যেতে লাগলো। ফেরার পথে সে ভাবলো, খালি হাতে ফিরে যাওয়ার চেয়ে কিছু না কিছু এখান থেকে নিয়ে যাওয়াই ভালো, তাহলে আমার এখানে আসা বৃথা যাবে না। চোরের মাথায় একটি ভাবনা এলো। সে ভাবলো, রাজার শয়নকক্ষে যাওয়া যাক, যেখানে রাজা ঘুমায়। সম্ভবত এখন তার রাজা কাপড় খুলেই ঘুমিয়েছে। আমি রাজার রাজবস্ত্র চুরি করে নিয়ে যাব এবং সেগুলো পরিধান করে সহজেই সোনাদানা চুরি করে এখান থেকে বেরিয়ে যেতে পারবো। এই সাজে সাজলে প্রহরীরা ভাববে যে আমি রাজা, তাই আমার পথে বাধা দেবে না তারা, এবং আমার কাজ সহজ হয়ে যাবে। এভাবে সিদ্ধান্ত নিয়ে চোর রাজার শয়নকক্ষে পৌঁছালো। সে ধীরে ধীরে পর্দা সরিয়ে রাজার ঘরে উঁকি দিল। এরপর চোর এমন কিছু দেখল যা দেখে চোরের চক্ষু দাঁড়িয়ে গেল। সে দেখল যে রাজা গভীর ঘুমে আচ্ছন্ন আর রানী অর্ধনগ্ন অবস্থায় বিছানায় বসে আছে। রানীকে জাগ্রত দেখে চোরের হাত পা কাঁপতে লাগলো। তাই সে এক পাশের দেয়ালে চুপ করে দাঁড়িয়ে রানীর ঘুমিয়ে পড়ার অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর সে আবার পর্দা সরিয়ে দেখল যে রানী ঘুমিয়েছে কিনা, কারণ রানী ঘুমিয়ে পড়লে রাজার কাপড় চুরি করা যাবে। কিন্তু কখনো চোর দেখল যে রানী একইভাবে অর্ধনগ্ন হয়ে বসে আছে। এটা দেখে চোর ভাবল যে এবার তো এখান থেকে পালানো খুব মুশকিল। তাই সে সেখানে রাখা টেবিলে বসতে গেল। ঠিক তখনই টেবিলে রাখা জলের গ্লাস নিচে পড়ে গেল। এই শব্দে রাজার ঘুম ভাঙল। কিন্তু রানী তলোয়ার নিয়ে বাইরে চলে এলো এবং চোরের গলায় তলোয়ার রেখে রানী বলল, তুমি কে? এখানে কেন এসেছো? সত্যি সত্যি বলো, না হলে তোমার মাথা কেটে আলাদা করে দেব। চোর ভয়ে কাঁপতে লাগলো এবং হাত জোড় করে কাতর কণ্ঠে বলল, রানী সাহেবা, আমার প্রাণ বাঁচান। আমি একজন গরিব চোর এবং চুরি করার উদ্দেশ্যেই এখানে এসেছি। ছোটখাটো চুরি করে আমার পরিবার চালাই। আপনি যদি আমাকে মেরে ফেলেন তাহলে আমার বাচ্চারা অনাথ হয়ে যাবে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এবার আমাকে ছেড়ে দিন, আর আমি কখনো রাজপ্রাসাদের দিকে ঘুরেও তাকাবো না। আমার ছোট ছোট বাচ্চাদের উপর দয়া করুন। রানী তার উপর দয়া হলো এবং সে বলল, শোনো, আমি তোমাকে একটি শর্তে ছেড়ে দিতে পারি। আমি এখন কামবাসনায় পীড়িত। যদি তুমি আমার সাথে সহবাস করো তাহলেই আমি তোমাকে এখান থেকে ছেড়ে দেব, নইলে এক কোপেই তোমার মাথা কেটে ফেলবো। রানীর এই অদ্ভুত শর্ত শুনে চোর আরো বেশি ভয় পেল। সে বলল, রানী সাহেবা, আপনি কি বলছেন? আমি তো একজন সাধারণ চোর, আর আপনি এত বড় রাজ্যের মহিলা। আমার কি এমন সাহস আছে যে আমি আপনার সাথে এমন কাজ করব? এটা ভাবাও আমার জন্য বড় পাপ। রানী বলল, আমি কিছু শুনতে চাই না। যদি তোমরা প্রাণে বাঁচতে চাও তবে যা বলছি তাই করো। রাজা যে সুখ আমাকে দিতে পারেনি সেই সুখ তুমি আমাকে দাও, আর তা না হলে মরতে প্রস্তুত হও। রানীর এমন প্রস্তাব শুনে চোরের প্রাণ হাঁপিয়ে উঠল। সে ভাবতে লাগলো, আজ আমি খুব বড় মুশকিলে পড়েছি। যদি রানীর কথা না মানি তাহলেও মারা যাব, আর মানলেও মারা যাব। চোর খুব বড় দ্বিধায় পড়ে গেল যে শেষ পর্যন্ত কি করবে। সে রানীর সাথে সহবাস করার প্রস্তাবে রাজি হলো এবং বলল, রানী সাহেবা, আমাকে 5 মিনিট সময় দিন। আমার খুব জোরে টয়লেট পেয়েছে। তারপর আপনি যা বলবেন আমি তাই করব।
রানী তৎক্ষণাৎ তলোয়ার দিয়ে শৌচাগারের দিকে ইশারা করল এবং চোর সেই দিকে রওনা দিল। রানী সেখানেই দাঁড়িয়ে তার ফিরে আসার অপেক্ষা করতে লাগলো। চোর এই সুযোগে রানীকে এদিকে এড়িয়ে পালানোর চেষ্টা করলো। পালাতে পালাতে যখন সে দরজায় পৌঁছালো তখন দরজার প্রহরী তাকে ধরে ফেললো এবং জিজ্ঞাসাবাদ করতে লাগলো। চোর ভয়ে কাঁপতে কাঁপতে সত্যি কথা বলতে লাগলো, আমি একজন চোর এবং রাজপ্রাসাদে চুরি করতে এসেছিলাম, কিন্তু রানী আমাকে ধরে ফেলেছে এবং ছেড়ে দেওয়ার শর্ত দিয়েছে যে আমি তার সাথে সহবাস করলে তবেই আমাকে ছেড়ে দেবে। তাই আমি টয়লেটের বাহানা করে সেখান থেকে পালিয়ে এসেছি। প্রহরী বলল, দেখো ভাই, আমি তোমাকে একটি শর্তে ছেড়ে দিতে পারি। তোমাকে আবার রানীর কাছে ফিরে যেতে হবে এবং বলতে হবে যে তুমি তার সাথে সহবাস করতে রাজি আছো, কিন্তু তার আগে তোমাকে নিজ হাতে রাজাকে হত্যা করতে হবে। প্রহরীর এই শর্ত শুনে চোরের পা থরথর করে কাঁপতে লাগলো। সে ভাবলো, এবার তো তার মৃত্যু নিশ্চিত। যদি আমি রানীকে এই কথা বলি তাহলে রানী আমার মাথা কেটে ফেলতে বাধ্য হবে। চোর আবার রানীর কাছে গেল এবং বলল, রানী সাহেবা, আমি আপনার সাথে সম্পর্ক তো স্থাপন করব, কিন্তু আমার একটি ভয় হচ্ছে যে যদি সেই সময় রাজা সাহেব জেগে যান তাহলে না আপনি বাঁচবেন আর না আমি। তাই আপনাকে একটি কাজ করতে হবে, আপনাকে নিজের হাতে রাজার মাথা কেটে ফেলতে হবে। আপনি যদি এটা করতে পারেন তাহলে আমি আপনার শর্ত মেনে নেব, নইলে আমি আপনার হাতে মরতেই প্রস্তুত। আপনি আমাকে মেরে ফেলুন। কাম বাসনায় বশীভূত হয়ে রানী চোরকে বলল, থামো, এটা আবার এমন কি বড় কথা, আমি এখনই রাজাকে মেরে ফেলেছি। একথা বলে রানী দুহাতে তলোয়ার ধরে ঘুমন্ত স্বামীর মাথা কেটে ফেলল। রানীর রাজার মাথা কাটতেই পুরো কক্ষ রক্তে লাল হয়ে গেল আর রাজার রক্তে রানীও ভিজে গেল। সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে রানী জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। আর ঠিক সেই মুহূর্তে চোর সেখান থেকে পালিয়ে গেল। সকালে রাজপ্রাসাদে হইচই পড়ে গেল যে কেউ রাজাকে হত্যা করেছে, কিন্তু রাজাকে কে হত্যা করেছে তার কোনো সন্ধান মিলছিল না। সবাই আশ্চর্য হয়ে ভাবছিল যে ঘুমন্ত রাজাকে কে হত্যা করলো। এদিকে রানীও ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল। এই রহস্য সমগ্র রাজপ্রাসাদে শুধু সেই সৈনিকই জানত যে রানী ও সেই চোরের মধ্যে কেউ একজনই রাজাকে হত্যা করেছে, কিন্তু সেই কথা কারো সাথে আলোচনা করেনি। রাজার শেষকৃত্যের সব প্রস্তুতি সম্পন্ন হয়ে গিয়েছিল। ওদিকে রানী ঘোষণা করলো যে সে রাজার সাথে সতী হতে চায়। এটা জানার পর কেউ রানীর উপর সন্দেহ করলো না, কারণ যদি রানী রাজাকে হত্যা করত তাহলে সে রাজার সাথে সতী হতো কেন? এদিকে রানী স্নান সেরে রাজার সাথে চিতায় উঠে বসলো। রাজ্যের সব লোক একে একে চিতায় কাঠ দিতে লাগলো আর প্রণাম করে পিছিয়ে আসতে লাগলো। এভাবে সবশেষে সেই সৈনিকও রাজার চিতায় কাঠ দিতে গেল। যে এই রহস্য জানত সে ধীরে ধীরে রানীর কানে বলল, হে মহারানী, আপনি তো সতী হয়ে যাবেন, কিন্তু আমাকে অন্তত এতটুকু বলে দিন যে রাজাকে আপনি মেরেছেন নাকি সেই চোরে। কথা শুনে রানী চমকে উঠল। সে বুঝে গেল এর মানে এই সৈনিকও এই গোপন কথা জানে। রানী বলল, শোনো, রাজাকে না আমি মেরেছি না সেই চোর। যদি তুমি জানতে চাও রাজাকে কে মেরেছে তবে তুমি নগরের বাইরে উত্তর দিকে যে জঙ্গল আছে সেখানে যাও। সেখানে একটি কুটিরে একজন বৃদ্ধা বাস করে। সে তোমাকে এই রহস্য অবশ্যই বলবে। সৈনিকের এই রহস্য জানার ইচ্ছা ছিল, তাই সে পরের দিনই রানীর নির্দেশে অনুযায়ী জঙ্গলের দিকে রওনা দিল। জঙ্গলে পৌঁছে সে সেই কুটির দেখতে পেল যেখানে এক বৃদ্ধা বাস করত। সৈনিক বৃদ্ধার পা জড়িয়ে ধরে বলল, মা, আমি একটি রহস্য জানতে আপনার কাছে এসেছি। রাজাকে কে হত্যা করেছে আমাকে বলুন। বৃদ্ধা মা বললেন, হে বাছা, যদি তোমাকে এই রহস্য জানতে হয় তবে তোমাকে একটি কাজ করতে হবে। আমার কুটিরের বাইরে একটি ছাগল বাঁধা আছে। তুমি তোমার তলোয়ার দিয়ে তার মাথা কেটে ফেলো। মাথা কাটা মাত্র ছাগলের দাড়ি সেখানেই পড়ে যাবে আর তার মাথা বাতাসে উঠতে শুরু করবে। তখন তুমি সেই ছাগলের মাথার কান ধরে ঝুলে পড়বে। সেই ছাগলের মাথা তোমাকে যে স্থানে নিয়ে যাবে
সেখানে পৌঁছেই তুমি ঠিক জানতে পারবে যে রাজাকে কে হত্যা করেছে। এবার সৈনিক ঠিক তাই করল। কুটিরের বাইরে বাঁধা ছাগলের মাথা সে কেটে ফেলল। মাথা কাটা মাত্র তা বাতাসে উঠতে শুরু করলো। সে ছাগলের দুটি কান ধরে ঝুলে পড়ল। সেই মাথা তাকে সেই ভয়ঙ্কর বনের গভীরে নিয়ে গেল, যেখানে একটি গুহা ছিল, আর তার দরজার কাছে গিয়ে মাথাটি নিচে নেমে এলো। সৈনিক ভাবতে লাগলো, এই জঙ্গলে তো কোনো মানুষই দেখা যাচ্ছে না, এখানে কে আমাকে রাজার মৃত্যুর রহস্য বলবে। এই গুহাটি ছিল একটি রাক্ষসের, যেখানে সেই রাক্ষস ও তার একটি কন্যা বাস করত। সেই সময় সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর রাক্ষস তার খাদ্যের সন্ধানে বাইরে গিয়েছিল। গুহার ভিতরে তার একটি কন্যা ছিল। মানুষের গন্ধ পেয়ে রাক্ষস কন্যা দরজার বাইরে এলো। বাইরে এসে সে দেখলো একটি যুবক গুহার বাইরে দাঁড়িয়ে আছে। রাক্ষস কন্যা ভাবলো, একে খেয়ে ফেললে আমার ক্ষুধা মিটবে, আর বাঁচিয়ে রাখলে অনেক কাজে লাগবে। রাক্ষস কন্যা তখনই একটি সুন্দরী মেয়ের রূপ ধারণ করে তার সামনে এসে দাঁড়ালো। সৈনিক এত সুন্দরী নারী সে আগে কখনো দেখেনি। সৈনিক তাকে দেখা মাত্রই মুগ্ধ হয়ে গেল। মেয়েটি তাকে তার গুহায় ডেকে নিল, আর তার সাথে সময় কাটাতে লাগলো। রাক্ষস ফিরে আসার সময় হলে মেয়েটি তাকে মাছি বানিয়ে দেয়ালে আটকে রাখলো। রাক্ষস এসে মেয়েকে জিজ্ঞেস করলো, মা, আমি যেন মানুষের গন্ধ পাচ্ছি, কোনো মানুষ মনে হয় আমাদের গুহায় ঢুকেছে। তার মেয়ে জোর করে বলল, বাবা, এমন কথা বলছেন কেন? আমাদের থাকতে কে এখানে আবার সাহস করে আসবে? তাহলে আমি তাকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবো। এই কথা বলে সে রাক্ষসকে ভুলিয়ে দিল। এরপর রাক্ষস কন্যা রোজ রাতে সৈনিককে মানুষ বানাতো আর তার সাথে সহবাস করত, এবং দিন হলেই তাকে মাছি বানিয়ে দেয়ালে আটকে রাখত। এইভাবেই অনেক দিন কেটে গেল, আর এখন সৈনিক তার পরিবারের কথা খুব মনে পড়তে লাগলো, কিন্তু সে রাক্ষস কন্যার কবল থেকে বের হতে পারছিল না। একদিন সে সুযোগ পেয়ে গেল, আর রাতে সেখান থেকে পালিয়ে গেল। পালাতে পালাতে কয়েকদিন পর সে তার নগরে পৌঁছালো। বাড়ি পৌঁছে সে খুব খুশি হলো তার বাচ্চাদের দেখে। সে খুব আনন্দিত হয়ে ভাবতে লাগলো, ভালোই হয়েছে যে আমি সেখান থেকে চলে এসেছি। কতদিন সে আমাকে মাছি বানিয়ে রাখতো এভাবে। সেই সৈনিককে বাড়িতে থাকতে থাকতে অনেক দিন কেটে গেল। একদিন সৈনিকের আবার সেই মেয়েটির কথা মনে পড়ল। এখন তো সৈনিক দিনরাত সে তারই ভাবনায় মগ্ন থাকত। তার সৌন্দর্যের কথা মনে করে তার সাথে দেখা করার ইচ্ছা করত। সবসময় এই ভাবনা ভাবত যে তার সাথে কিভাবে মিলন হবে। সৈনিক সেই রাক্ষস কন্যাকে দেখার জন্য ব্যাকুল হয়ে উঠল, আর সে আবার তার কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে ভাবল, গতবার তো সেই বৃদ্ধা আমাকে সেখানে পৌঁছে দিয়েছিল, কিন্তু এবার আমি সেখান থেকে পালিয়ে এসেছি, কিন্তু আমি তো ঠিকভাবে রাস্তাও জানি না। এই ভেবে সৈনিক আবার সেই বৃদ্ধার কুটিরে গেল, আর হাত জোড় করে বলল, হে মা, আমাকে আবার সেই স্থানে পাঠিয়ে দিন যেখানে আগে পাঠিয়েছিলেন। এখন সেই সৈনিক রাজার হত্যার রহস্য ভুলে গিয়েছিল। এখন সে রাক্ষস কন্যাকে দেখার জন্য তার অস্থিরতা বাড়ছিল। সৈনিককে দেখে বৃদ্ধা বুঝে গেল যে এই সৈনিক কাম বাসনায় বশীভূত হয়ে আছে। বৃদ্ধা বললেন, হে বাছা, আগে তো আমার কাছে একটি ছাগল ছিল যার কান ধরে তুমি সেখানে যেতে, এখন তো সেটাও নেই। এখনো আমি তোমাকে কিভাবে পাঠাবো? তখন সৈনিক বলল, হে মা, আমি আপনার সারা জীবন গোলাম হয়ে থাকব, একবার সেই মেয়েটির সাথে আমাকে মিলিয়ে দিন। বৃদ্ধা বললেন, হে বাছা, আমি তোমাকে মিলিয়ে তো দেব, কিন্তু এর জন্য তোমাকে তোমার ছেলেকে আমার কাছে আনতে হবে। সৈনিক বলল, এটা আবার এমন কি বড় কথা? এ কথা বলে সৈনিক তার ছেলেকে ডেকে নিয়ে এলো। বৃদ্ধা বললেন, হে বাছা, যেভাবে তুমি ছাগলের মাথা কেটেছিলে সেভাবে তোমার ছেলের মাথাও কেটে ফেলো। তারপর সেভাবেই তার মাথায় বাতাসে উঠে তুমি তার মাথা ধরে রাখবে, আর এটি তোমাকে সেই স্থানে পৌঁছে দেবে। কামবাসনায় বশীভূত হয়ে সেই সৈনিক তার ছেলের মাথা কাটতে প্রস্তুত হলো। ঠিক যখন সে তলোয়ার তুলে ছেলের মাথা কাটতে যাচ্ছিল, তখন সেই বৃদ্ধা তার হাত ধরে বললেন, থামো, এটাই তোমার প্রশ্নের উত্তর। যতই আপনজন হোক না কেন, এই তিন ব্যক্তির উপর কখনো বিশ্বাস করো না।
প্রথমত রাজাকে না চোর মেরেছে, না রানী রাজাকে মেরেছে। কামবাসনা যেমন কামনার অন্ধ হয়ে তুমি তোমার ছেলেকে মারতে প্রস্তুত হয়েছ, তেমনি কামনার বশীভূত হয়ে মানুষ অন্ধ হয়ে যায় এবং ভুল থেকে ভুল কাজ করে। দ্বিতীয়ত, অর্থের লোভ মানুষের বিবেক নষ্ট করে দেয়। টাকার লোভে পড়ে যে কেউ যে কাউকে হত্যা করতে পারে। তৃতীয়ত, ক্রোধী ব্যক্তি ক্রোধে অন্ধ হয়ে সব ভুলে যায় এবং এমন সব কাজ করে যার জন্য তাকে সারা জীবন অনুতাপ করতে হয়। ক্রোধে তার বুদ্ধি বিবেক লোপ পায়, আর সে নিজে ও পরের কিছুই বুঝতে পারে না। তাই এই তিনটি জিনিস থেকে সবসময় সাবধান থাকতে হবে, না হলে সারা জীবন কষ্ট পেতে হবে। বন্ধুরা, আশা করি আপনাদের এই কাহিনীটি ভালো লেগেছে। যদি কাহিনীটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।